আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, যেখানে জাপানি ব্যাকরণের স্থানবাচক নিয়মগুলোকে সরাসরি আমাদের বাংলা বাক্য গঠনের সাথে মিলিয়ে দেখা হবে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটি সম্পূর্ণ ভিন্ন ভাষার কাঠামো কিভাবে আমাদের মাতৃভাষার সাথে এমন চমৎকার একটি ব্যাকরণগত সেতু তৈরি করতে পারে তা সত্যিই বেশ চমকপ্রদ। চলুন এই ভাষার গোপন কোডটা ক্র্যাক করা যাক। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন জাগতে পারে। একদম অচেনা একটা ভাষায় যখন আমরা কোনো বস্তুকে নির্দেশ করতে চাই বা একটা দূরত্বের মানচিত্র তৈরি করতে চাই, তখন সেটা কিভাবে করা হয়? ধারণাটা প্রথমে বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো জাপানি এবং বাংলা ভাষা আসলে নিজেদের মধ্যে একটা লুকিয়ে থাকা অথচ অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ বাক্য গঠনের কাঠামো শেয়ার করে। আর ঠিক এই কারণেই পুরো ধাঁধাটা আমাদের জন্য বেশ সহজ এবং ইন্টুইটিভ হয়ে যায়। জাপানি আর বাংলার বাক্যের গঠন পাশাপাশি রাখলে চমকে যেতে হয়। খেয়াল করলে দেখা যাবে জাপানি ভাষার একটি সাধারণ বাক্য ঠিক কতটা নিখুঁতভাবে বাংলার গঠনকে প্রতিফলিত করছে। এখানে জাপানি শব্দ দেশ ঠিক আমাদের বাংলায় উহ্য থাকা ক্রিয়াপদ হয়ের মতোই কাজ করছে। বাক্যটির গঠনগত দিকটি এতটাই কাছাকাছি যে মনে হয় যেন একটা ছাঁচ থেকে অন্যটিতে শুধু শব্দগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জাপানি ও বাংলার মেলবন্ধন, এরপর কো সো আ স্থানবাচক পদ্ধতি, সর্বনাম বনাম বিশেষণের ব্যবহার, জাদুকরি পার্টিকল নো, প্রশ্ন করা এবং অস্বীকার করা, এবং একদম শেষে সংস্কৃতি, প্রেক্ষাপট ও শিষ্টাচার নিয়ে আলোচনা করা হবে। শুরু করছি পর্ব ১ দিয়ে, জাপানি এবং বাংলার মেলবন্ধন অর্থাৎ বাক্য গঠনের যোগসূত্র। ভাষার প্রাথমিক পাঠগুলোতে তো মূলত সাধারণ পরিচয়ের ওপর জোর দেয়া হয়, তবে এই ধাপে এসে মূল ফোকাসটা চলে যাচ্ছে কোনো কিছুর মালিকানা বোঝানো এবং বস্তুকে নির্দেশ করার দিকে। চলে আসছি পর্ব ২-এ, কো সোয়া স্থানবাচক পদ্ধতি, পৃথিবীকে দেখার একটি ত্রিপক্ষীয় দৃষ্টিভঙ্গি। চলুন দেখি কিভাবে এই পদ্ধতিটি জাপানি ভাষার দূরত্বের মানচিত্র তৈরি করে। এটি কিন্তু ইংরেজির সাধারণ দিস এবং দ্যাটের মতো দ্বিমুখী ধারণার চেয়ে বেশ আলাদা। এই কোসো আপ পদ্ধতিটা আসলে স্থানকে ৩ ভাগে ভাগ করে। ইংরেজিতে যেখানে শুধু কাছে বা দূরে বোঝাতে হিয়ার বা দেয়ার ব্যবহার করা হয়, সেখানে জাপানি এবং বাংলায় কিন্তু আরও একটি স্তর রয়েছে। জাপানিতে বক্তার কাছের কিছু বোঝাতে কো, শ্রোতার কাছের কিছুর জন্য সো এবং দুজনের থেকেই দূরের কিছুর জন্য আ ব্যবহার করা হয়। এটা ঠিক আমাদের বাংলার এই, ওই এবং ওই দূরের ধারণার সাথে হুবহু মিলে যায়। এবার পর্ব ৩, সর্বনাম বনাম বিশেষণের ব্যবহার অর্থাৎ নির্দেশ করার ব্যাকরণ। স্থানিক দূরত্ব তো বোঝা গেল, কিন্তু এর পরের ধাপটি হল স্বাধীন সর্বনাম বা বিশেষণ হিসেবে এই শব্দগুলোকে বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেই ব্যাকরণটা আয়ত্ত করা। অনলাইন ভাষা শিক্ষার কমিউনিটিগুলোতে একটা দারুণ মজার ব্যাপার প্রায়ই উঠে আসে। কোনো শব্দটি আসলে করে এবং নো পার্টিকুলার একটা সংক্ষিপ্ত বা যুক্ত রূপ। এই ছোট্ট লজিকটা বুঝতে পারলে পরিষ্কার হয়ে যায় কেন কোনো স্বাধীনভাবে বসতে পারে না। এর ঠিক পরে একটা বিশেষ্য বা নাউন বসানো একেবারে বাধ্যতামূলক। ঠিক এর উল্টো দিকে কোরের মতো স্বাধীন সর্বনামগুলো কিন্তু সরাসরি কোনো বিশেষ্যের পাশে বসতে পারে না। শুধু করে কাবান বললে বাক্যটা একেবারেই অসম্পূর্ণ আর অগোছালো থেকে যায়। এই শূন্যস্থান পূরণ করতেই মাঝখানে ওয়া পার্টিকেল ব্যবহার করতে হয়, যেমন করে ওয়া কাবান্দেস। এই পার্টিকেলটি দুটো অংশের মাঝে নিখুঁত সেতুবন্ধন তৈরি করে বাক্যের গঠনকে ত্রুটিমুক্ত রাখে। চলে আসছি পর্ব ৪-এ, জাদুকরি পার্টিকেল নো এবং এর মাধ্যমে সম্পর্ক স্থাপন করা। এই আলোচনা আমাদেরকে জাপানি বাক্য গঠনের সবচেয়ে বহুমুখী আর চমকপ্রদ একটি উপাদানের সাথে পরিচয় করিয়ে দেয়। এই পার্টিকেলটার কথা বলতে গেলে অবাক হতেই হয়, কারণ জাপানি পার্টিকেল নো ঠিক আমাদের বাংলার এর বা র বিভক্তির মতো কাজ করে। দুটি ভাষার মধ্যকার এমন নিখুঁত সেতুবন্ধন সত্যিই অসাধারণ। মালিকানা বোঝাতে বা দুটো বিশেষ্যের মধ্যে সংযোগ ঘটাতে জাপানি ও বাংলা ভাষা যে হুবহু একই পদ্ধতি ব্যবহার করছে, এটা তার একটা বড় প্রমাণ। সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই একটা মাত্র পার্টিকেল কতগুলো ভিন্ন জায়গায় খাপ খেয়ে যায়। যেমন ওয়াতাশিনো হন বলে খুব সহজেই মালিকানা নির্দেশ করা যাচ্ছে, মানে আমার বই,
আবার কনপিউতানো হন বলে কোনো বস্তুর বিষয়বস্তু ব্যাখ্যা করা হচ্ছে। এমনকি নিহন্ন ক্যামেরা বলে একটা ক্যামেরা কোন দেশে তৈরি হয়েছে সেটাও নির্দিষ্ট করে দেওয়া যাচ্ছে অনায়াসে। এছাড়াও একটা কঠোর ব্যাকরণগত নিয়ম আছে। জাপানি ভাষায় পার্টিকেলগুলো কখনো গায়ে গায়ে লেগে বসে না। যদি কোনো বাক্যে ও বা অলসো বোঝানোর জন্য মো পার্টিকেল ব্যবহার করার প্রয়োজন হয়, তবে সেটি আগের টপিক মার্কার ওয়া পার্টিকেলটিকে পুরোপুরি প্রতিস্থাপন করে দেয়। দুটো পার্টিকেল একসাথে বসিয়ে বাক্যের গঠন কখনোই নষ্ট করা যাবে না। এরপর রয়েছে আমাদের পঞ্চম পর্ব, প্রশ্ন করা এবং অস্বীকার করার পদ্ধতি, অর্থাৎ কথোপকথনের যুক্তি। স্থানবাচক আর বাক্য গঠনের ভিত্তি তৈরি হওয়ার পর এখন দেখা যাক প্রশ্ন করা বা দ্বিমত পোষণ করার সময় এই ভাষার কথোপকথন কিভাবে এগোয়। যে কোনো সাধারণ বাক্যকে প্রশ্নে রূপান্তর করাটা এখানে একদম জলের মতো সোজা। শুধু বাক্যের শেষে একটা কা পার্টিকেল যোগ করতে হয়। এটা ঠিক বাংলায় প্রশ্নবোধক শব্দ কি এর মতোই অবিকল কাজ করে। বাক্যের গঠন উল্টে পাল্টে ফেলার কোনো দরকারই নেই। তবে প্রশ্ন করার পর যখন উত্তরের পালা আসে, তখন পুরো কথাটা বারবার রিপিট করাটা একটু যান্ত্রিক শোনায়। এর বদলে ভদ্রভাবে উত্তর দেওয়ার ক্ষেত্রে জাপানিরা সোদেস বা চিগাইমাসের মতো সংক্ষিপ্ত কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতিগুলোর ওপর নির্ভর করে। এতে কথোপকথন অনেক বেশি সাবলীল আর স্বাভাবিক হয়। আর যদি কাউকে কোনো বিকল্প বা অপশন দিতে হয়, সেখানে খুব সুন্দর একটা লজিক কাজ করে। বক্তা শুধু দুটো সম্পূর্ণ বাক্য বলে এবং দুটোর শেষে কা যুক্ত করে দেয়। এতে শুধু হ্যাঁ বা না বলার বদলে সরাসরি সঠিক অপশনটি বেছে নিয়ে উত্তর দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। আমাদের একদম শেষ পর্ব, পর্ব ৬, সংস্কৃতি, প্রেক্ষাপট এবং শিষ্টাচার, অর্থাৎ সামাজিক সচেতনতার সাথে কথা বলা। ভাষাকে তো আর তার মানুষের কাছ থেকে বা সংস্কৃতি থেকে আলাদা করা যায় না, তাই সঠিক শব্দভাণ্ডার ব্যবহারের জন্য সাংস্কৃতিক সচেতনতা থাকাটা অত্যন্ত জরুরি। এই আন্তরিক বাক্যগুলো মূলত নতুন কোনো পাড়া বা এলাকায় বসবাস শুরু করার সময়ে প্রতিবেশীদের সাথে সম্পর্ক স্থাপনের গভীর সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরে। বিনয় এবং শ্রদ্ধার সাথে এমন ছোট ছোট উপহার বা অভিবাদন দেওয়ার প্রথা জাপানি সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। তবে সাংস্কৃতিক পার্থক্যের একটা দারুণ আর চমকপ্রদ উদাহরণ দেখা যায় ক্লাসরুমের ভেতরে। দক্ষিণ এশিয়ায় যেখানে আমরা সঠিক উত্তর বোঝাতে স্বভাবতই টিকচিহ্ন ব্যবহার করি, সেখানে জাপানের টিকচিহ্ন দেওয়া মানে হল উত্তরটা ভুল। সঠিক উত্তরের জন্য তারা সেখানে একটি বৃত্ত বা গোল চিহ্ন ব্যবহার করে। সম্মান প্রদর্শনের বিষয়টা সরাসরি মানুষের নামের সাথেও যুক্ত। অন্যদের ক্ষেত্রে সম্মানসূচক সান এবং শিশুদের ক্ষেত্রে আদর করে চান ব্যবহার করে সামাজিক অবস্থানকে সবসময় স্বীকৃতি দেওয়া হয়। তবে এখানে একটা খুব জরুরি নিয়ম হল, নিজের নামের শেষে কখনোই ভুল করেও সান বসানো যায় না। শেষ করার আগে একবার ভাবলে অবাক হতে হয়, জাপানি এবং বাংলা ভাষার এই লুকিয়ে থাকা কাঠামোগত মিলগুলোকে আয়ত্ত করতে পারলে নতুন একটা ভাষা শেখার পুরো যাত্রাটাই কতটা বদলে যেতে পারে। দুটি ভিন্ন জগতের এমন মেলবন্ধন যখন চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে, তখন ব্যাকরণ কেবল আর কিছু নিয়ম থাকে না, বরং তা হয়ে ওঠে একটা চমৎকার আবিষ্কারের মতো। আশা করি এই ব্যাখ্যামূলক আলোচনাটি নতুন দৃষ্টিকোণ তৈরিতে দারুণ সহায়ক হবে।